নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে রয়েছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব 52। ভালোবাসায় যে সুখ নেই সেটা আবারও প্রমাণিত হলো। ভালোবাসলে আপনাকে কষ্ট পেতে হবে, এ যে অলিখিত শর্ত। প্রণয়েরও ভীষণ ভয় হচ্ছে নিজেকে নিয়ে, কারণ তার নিজের এই অনিয়ন্ত্রিত অনুভূতির ওপর তার নিজেরই কোনো কন্ট্রোল নেই। তার নিজের ভবিষ্যৎ তো সে পরিষ্কার দেখতে পাচ্ছে, তাই সে চায় না তার দ্বারা আর কোনো ভুল হোক। তবু এই মেয়েটার সামনে সে ঠিক থাকতে পারে না, লুকিয়ে রাখতে পারে না নিজের অন্তরের দুর্বলতা। অব্যক্ত ভালোবাসাগুলো উগরে আসতে চায়। তার এই সর্বসারা অশান্তি তার জানি কখন তার জান পাখির চরম সর্বনাশ করে দেয়। এই পাখিটাকে ছাড়া থাকতে পারে না বলে এতগুলো দিন নিজের পরিণত কী হবে জেনেও সে এই পবিত্র ফুলটাকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছিল। সকল অশান্তির পর একটা একটু সুখ খুঁজত এই পাখিটার মাঝে। ক্লান্ত দিনের অবসানে এই মায়াবী মুখের অবচাউনি ছিল বেঁচে থাকার প্রেরণা। যন্ত্রণার পরিমাণ বেশি হলে তা নিবারণের জন্য এই ফুলটাকে বুকে জড়িয়ে ধরাই ছিল স্বর্গসুখের সন্ধান। এখন যেমন বুক পা জড়িয়ে মিশিয়ে রেখেছে, তাই এই শান্তিটুকুর জন্য সে বড্ড স্বার্থপর হয়ে গিয়েছিল। শুধুমাত্র একটু শান্তির লোভে সে অনেক ভুল করে ফেলেছে এই পাখিটার সাথে। যা কিছু হয়েছে এর এই পাখিটার কোনো দোষ নেই, তবে সে কেন এই নরম তুল্য যন্ত্রটা বুকে জড়াবে? তাই যা হওয়ার হয়ে গেছে, তবে আর নয়। নিজেকে কষ্ট হবে বলেই সে আর স্বার্থপর হতে পারবে না। নিজের ভালোবাসার ভবিষ্যৎটা সে নিজের হাতে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারবে না। এবার আর নিজের কথা নয়, অনেক স্বার্থপরতা সে দেখিয়ে ফেলেছে ইতিমধ্যেই। আর নয়, আর কোনো মানসিক শান্তি সে খুঁজবে না। সকল ক্লান্তি, যন্ত্রণা, অবসাদ, অশান্তি এই যান যতদিন সইতে পারবে ততদিন পৃথিবীর আলো দেখবে, নিঃশ্বাস নেবে। প্রিয়তা বুকে মুখ লুকিয়ে আরও ফুঁপিয়ে যাচ্ছে। কোনো না কোনো এক অজানা কারণে ভীষণ মন খারাপ হচ্ছে, ভীষণ কান্নাও পাচ্ছে তার। প্রণয় ভাই তার সাথে কেন এমন করলেন? কেন এই মানুষটাকে কিছুতে বোঝাতে পারে না? কেন এই মানুষটাকে এত রহস্যময় লাগে? এই মানুষটার ভালোবাসা যেন তার কাছে আস্ত এক গোলকধাঁধা। সব কিছুই কেমন ঘোলাটে, অস্পষ্ট, বড় অদ্ভুত ও বিচিত্রময়। কখনো হাসায়, আবার কখনো কাঁদায়। এত বছর একসাথে থেকে, এই জন্মের পর থেকে দেখেও এই প্রিয় মানুষটা চিনতে পারে না কোনটা তার ভালোবাসা, কোনটা তার সহানুভূতি বুঝতে পারে না। প্রিয়তা প্রণয়ের বুকে নাকের পানি, চোখের পানি মুছে নিয়ে বিড়বিড় করে বলল, আমি আপনার ভালোবাসা একটুও বুঝতে পারি না প্রণয় ভাই। আমার কখনো কখনো মনে হয় আপনি আমাকে অনেক ভালোবাসেন। আপনার থেকে বেশি আপন আর কেউ নেই। আপনার থেকে বেশি ভালো আমাকে এই দুনিয়াতে কেউ বাসে না। ভীষণ রকম ভালোবাসেন আপনি আমাকে। মনে হয় যেন আমি যেন আপনার সব। আবার কখনো কখনো আপনি আমাকে কোনো দিনও ওই চোখে দেখেননি। আমি আপনার কাছে সেফ একটা মায়া, অভ্যাস, যত্ন, সহ্য, সহানুভূতি, দায়িত্ব, ভালোবাসা নই। তখন আমার মনে বলে আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু মস্তিষ্ক বলে আপনি যদি ভালোবাসতেন তাহলে কি অন্য কয়েককে বিয়ে করতে পারতেন? আপনি তো বাড়ির প্রত্যেকের সামনে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন আপনি বড় আপুকে ভালোবাসেন, বিয়ে করতে চান। বাড়ির কেউ তো কখনো আপনাকে এক বিন্দুও জোর করেনি প্রণয় ভাই। আপনি বলেছিলেন বড় আপু আপনার ভালোবাসা। আমি তো দেখিনি আপনি বড় আপুকে কত ভালোবাসেন। আপনার কত সুখের সংসার, যেখানে আমার জায়গা কোথায়? কোথাও নেই। আপনি আমাকে ভালোবাসতে পারেনই না। তাহলে মাঝে মাঝে এমন করে আমাকে গুলিয়ে দেন কেন প্রণয় ভাই? মাঝে মাঝে আপনার অদ্ভুত কিছু আচরণ, অদ্ভুত দুটো কথা আর এলোমেলো কিছু স্পর্শ আমার তিলে তিলে গড়া ধৈর্যের পাহাড়কে মুহূর্তে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আপনার দুই একটা ছোঁয়াতে নিজেকে যা যা বোঝায় তার সব আবার ভুলে যাই। আপনি আমার খেয়াল খুশি মতো কখনো আমার কাছে টেনে নেন, আবার কখনো দূরে সরিয়ে দেন। এমন কেন করেন প্রণয় ভাই? আমি আসলে আপনার কে? যখনই মনে হয় আপনি আমাকে ভালোবাসেন, তখনই মনে পড়ে আপনি অন্য কারো। আপনি কোনোদিনও আমার হবেনই না। আমি কোনোদিনও আপনাকে পাবো না। আপনি আমার সেই কাল্পনিক পুরুষ যে বাস্তবিক কোনোদিনও আমার হবে না। তাই আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি প্রণয় ভাই, কিন্তু আপনি প্রতিবার আমাকে এলোমেলো করে দেন। আমি আর এই দুনিয়ায় থাকতে পারছি না প্রণয় ভাই। প্রণয়ের শরীরের সাথে লেপ্টে থাকা প্রণয়ের নারী দেহের সেই মাতাল করার মাদকীয় সুঘ্রাণটা খুব কাছ থেকে পাচ্ছে, যার জন্য প্রণয় তাকে আরেকটু জড়াতে ইচ্ছে করছে না। এই ভাবতে থাকতে ইচ্ছে ইচ্ছে হচ্ছেই অন্তর্কাল। মন বলছে এই সময়টা কখনো না ফোরাক, কিন্তু তার ভাবনা ফোরানোর আগে হুট করে ইলেকট্রিসিটি চলে এলো।
আচমকাই কক্ষের সব লাইট জ্বলে উঠল। আলোর চোখে পড়তেই ধ্যানভঙ্গ হলো দুজনের। প্রণয়ে হুঁশ ফিরল, মনে পড়তে লাগলো একটু আগে সে প্রিয়তার সাথে ঠিক কি করেছে। সে আবারও আবেগের বশে প্রিয়তাকে কি বলে দিয়েছে, কিভাবে নিজের নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রণ অনুভূতিগুলি জাহির করেছে। শিট, প্রিয়তা নিশ্চয় এখন এ সকল কথার মর্মার্থ যথার্থ বসে পড়েছে। তাই প্রিয়তার ভাবনাতে বাড়তে দিল না প্রণয়। ঝটকা মেরে প্রিয়তাকে নিজের বুক থেকে দূরে সরিয়ে দিল। আচমকাই নিজেও প্রিয়তার থেকে 2 কদম পিছিয়ে গেল। মুখ ফুরিয়ে তুলল সেই চিরচেনা গাম্ভীর্য। কাঠখোট্টা চেহারায় আড়ালে মুহূর্তে ঢাকা পড়ল কিছুক্ষণ আগের সেই কাতর প্রেমিক পুরুষ। তার সকল অসহায়ত্ব, দুর্বলতা, ভালোবাসা সব যেন এক নিমিষেই চেহারা থেকে উবে গেল। সেকেন্ডের মধ্যে রং পাল্টাতে দেখে প্রিয়তাও পুরোই হতভম্ব। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আবারও প্রিয়তার মুখের দিকে দৃষ্টিপাত করল প্রণয়। চোখে তার অনুভূতি শূন্য। প্রিয়তার চোখে মূর্খের সেই চুম্বকীয় আকর্ষণ, ভালোবাসা, কোমলতা প্রণয়কে পুরোনায় কাবু করতে যাচ্ছে। তবে এবার আর প্রণয় সে ফাঁদে পা দিল না, নিজেকে সামনে নিল। প্রিয়তার দিক থেকে মুখ সরিয়ে কণ্ঠের রুক্ষতা এনে ধমক দিয়ে বলল, এখানে কেন এসেছিস? বারণ করেছিলাম না এই ঘরে আশেপাশে আসতে? তবে কেন এসেছিস? এখনই বেরিয়ে যা। কিছুক্ষণ আগে সেই দুর্বল প্রণয়ের সাথে এখনকার এই রাগান্বিত প্রণয়ের কোনো মিলই খুঁজে পেল না প্রিয়তা। বিদায় চরম আশ্চর্যজনিত হয়ে তাকিয়ে রইল। মানুষ কীভাবে এত তাড়াতাড়ি রং পাল্টে ফেলে, এটাই বুঝে এলো না প্রিয়তার। এই মুহূর্তে প্রণয়ের চোখের মুখে তীব্র বিরক্তি ছাড়া অন্য কিছু নেই, যেন সে প্রিয়তাকে সহ্য করতে পারছে না। ঠিক এই কারণে প্রিয়তা প্রণয়ের ভালোবাসা নিয়ে সবসময় কনফিউশনে থাকে, কিছু বুঝতে পারে না। কিছুক্ষণ আগে এই মানুষটা কত রকমের ভালোবাসা মিশ্রিত কথা বলেছিল। এক মুহূর্তের জন্য প্রিয়তার মনে হয়েছিল এই মানুষটার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হয়তো এই মানুষটা তাকে নিজের চেয়ে বেশি ভালোবাসে। ওই দুটো চোখের ভাষা না বুঝতে পারলে ওই চোখে একটা চাপা যন্ত্রণা দেখেছে। তবে এখন আর সেসবের বিন্দুমাত্র ছাপ নেই, কোনো কিছুই যেন ঘটেইনি। প্রিয়তাকে হতভম্ব হয়নি নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আরও খানিকটা চটে গেল প্রণয়। ক্রুদ্ধ কণ্ঠে মৃদু চেঁচিয়ে বলল, কি হলো? চুপ করে আছিস কেন? জানিস না কথাটা অমান্য করা আমার পছন্দ নয়? প্রণয়ের মৃদু ধমকে কেঁপে উঠল প্রিয়তা সর্বাঙ্গ। অপমানের অশ্রু জমা হলো অক্ষি কোটরে। সত্যি একটু আগে প্রণয়ের এলোমেলো কথা আর ব্যবহারগুলো মাথা থেকে বেরিয়ে গেল প্রিয়তার। মনের আকাশে জমা দিল অভিমানের টুকরো টুকরো কালো মেঘ। সামান্য একটা কথা অমান্য করার এভাবে বলেছে প্রণয় ভাই। প্রিয়তা টলমারে চোখের মণি দেখে ধক করে উঠল প্রণয়ের বুক। দুর্বলতা অনুভব করলো ভীষণ। তবুও সেটা প্রণয় না দিয়ে কাট কণ্ঠে বলল, আজকে প্রথমবার ভুল করেছিস, তাই ক্ষমা করে দিলাম। নেক্সটে যাতে এমনটা না দেখি। নাও লেট গো, গেট লস্ট। প্রিয়তার অভিমানে পাল্লা আরও ভারী হলো। সে জল চোখে একবার প্রণয়কে দেখে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। প্রিয়তা যেতেই প্রণয়ের বুক চিরে অসহায়ত্বের দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। নিজের আগের খোলস ছেড়ে ফেলে তার 2 হাত মুঠো করে সজোরে ঘুষি মারল পাশের শক্ত সিমেন্টের দেওয়ালে। সাথে ফর্সা চামড়া ছিঁড়ে গল করে রক্ত বেরিয়ে এলো। কিছুক্ষণ আগের করা কর্মকৃত্যের জন্য প্রণয়ের রাগ আর আফসোস দুটাই হচ্ছে। সে কপালে হাত রেখে পাশের কাউচে বসে পড়ল। নিজেকে বড়ই অসহায় লাগছে তার। সে নিজের কষ্ট, যন্ত্রণা, ভালোবাসা কোনোটার উপরই নিয়ন্ত্রণ রাখতে পারছে না। না চাইতেও সব উলটপালট আচরণ করে ফেলেছে। সে 2 হাতে কপাল চেপে ধরল। কি করব আমি? আর মাত্র 1টা মাস বাকি। এই 30 দিনে আমি কিভাবে পার করব? আমি যদি নিজের ইমোশনের ওপর এভাবে কন্ট্রোল না করতে পারি, তাহলে কিভাবে আমি আমার রক্তচাপাকে একটা ভালো উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে দেব? আমার দুর্বল মুহূর্তে করা উল্টোপাল্টা আচরণ ওর মনের ওপর ভারী প্রভাব ফেলেছে। এমন চললে ও কোনোদিনও আমাকে ভুলতে পারবে না, এমনকি দূরে গেলেও মুভ অন করতে পারবে না। প্রণয় অসহায় কণ্ঠে বলল, নিজে একা বাঁচতে শেখ জান। পরিবর্তনশীলতা ছেড়ে আত্মনির্ভর হ। আমার ছায়া থেকে তোকে বেরোতেই হবে। আমার উপর নির্ভরতা তোকে ছাড়তেই হবে। তোকে অন্যকে নয়, নিজেকে ভালোবাসতে হবে। সবার আগে নিজেকে দেখতে হবে। তাহলে আর আমার মতো কারো নিঃস্বতা তোকে পোড়াবে না। কিন্তু তুই আমাকে ছাড়া বাঁচতে শিখে গেলি, আমি কিভাবে বাঁচব? এসব ভাবলেই তো নিঃশ্বাস নিতে পারি না। প্রণয় প্রচণ্ড ডিপ্রেস ফিল করছে। সব দায়িত্ব, যন্ত্রণা, ভালোবাসা, অসহায়তা তাকে গ্রাস করে নিচ্ছে ধীরে। ক্রমশ সে ঘন নিষাদ অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছে। জীবনে যে ক্ষীণ সুখটুকু হারিয়ে যাচ্ছে অদূরে। প্রণয় দ্রুত বসা থেকে উঠে পড়ল। মাইন্ড রিল্যাক্স করা জরুরি। তাই বসার জামাকাপড় পরেই নিজের কার্ডটা নিয়ে শিকদার বাড়ি থেকে বেরিয়ে গেল।
লোকালয় থেকে বেশ দূরে জনমানবিক এক নিস্তব্ধ নদীর পাড়ে এসে থামল প্রণয় প্রাইভেট কার। চারপাশে নিঃশ্বাস নীরবতা, ঘনিয়ে আসা রাতের অন্ধকার যেন ধীরে ধীরে গিলে নিচ্ছে পুরো পৃথিবীটাকে। কোথাও কোনো শব্দ নেই, শুধু মুহূর্তের পর মুহূর্ত, যা গা ছমছমে নিস্তব্ধতার বুক চিরে ভেসে আসছে। খরস্রোতা নদীর কলকলে জলের মৃদু গুঞ্জন। প্রণয়ের গাড়ি দরজা খুলে বাইরে বাড়াতেই এক ঝাঁক দমকা হাওয়া এসে ছুঁয়ে দিল তার সর্বাঙ্গ। যেন কোনো অলক্ষণ সত্তা প্রণয়ের অস্তিত্বে এক মুহূর্তে থেমে স্পর্শ সরে চলে গেল। প্রণয় ধীরে পায়ে এগিয়ে গেল নদীর পাড়ে। চোখের সামনে টলমলে নিঃশক্ত কালচে জল, আর বুকের ভেতর বিষাদে ডুবে থাকা জ্বলন্ত হৃদয়। প্রণয় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চুপচাপ তাকিয়ে রইল নদীর কালো জলের দিকে। অভিশপ্ত জীবনে বোঝা তার গলার ফাঁসির মতো ঝুলছে। প্রণয় ক্লান্ত সত্তার প্রতিটা নিঃশ্বাসে একটা প্রশ্ন, মৃত্যু কবে আসবে, আর কবে মুক্তি মিলবে এই বিষাদময় জাহান্নাম তুলো জীবনটা থেকে। সে সত্যি হেরে গেছে, তলিয়ে গেছে অন্ধকারে, যেখান থেকে সে চাইলে কোনোদিনও আলো দিশা ফিরতে পারবে না। তাই এখন শুধু অনন্ত মুক্তির অপেক্ষা, যেখানে আর কেউ তাকে কষ্ট দিতে পারবে না। প্রণয় এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে পকেট থেকে সিগারেট প্যাকেট বের করলো। তার থেকে একটা ঠোঁটে চেপে ধরে জ্বালাতেই এক মুহূর্তে চারপাশে আলোর ক্ষীণ ছটা আর অন্ধকারে কুণ্ডলী দেখা গেল। নিজের গাঢ় কালচে লাল ঠোঁটে সিগারেট চেপে ধরে বড় বড় নিঃশ্বাসে সুখটান দিতে লাগলো। একটা একটা নিঃশ্বাসে বিষাক্ত ধোঁয়াটা ইনহেল করে নিতে লাগলো ফুসফুসে। নদীর পাড়ে শীতল বাতাসের সাথে জ্বলন্ত সিগারেট, কম্বিনেশনটা বেশ লাগলো প্রণয়ের কাছে। যদিও প্রিয় নারীর ঠোঁটের মিষ্টি স্বাদ আছে, এই সিগারেটের স্বাদ বড়ই তুচ্ছ। প্রণয় তো সেই মিষ্টি ঠোঁটের স্বাদ পেয়ে গেছে, তাই এখন আর এই সিগারেটের স্বাদ তার আগের মতো ভালো লাগে না। সেজন্য সিগারেটও প্রণয়ের নিকট তার কার্যক্ষমতা অনেকটা হারিয়ে ফেলেছে। তাই ব্যর্থ হচ্ছে তার বুকের যন্ত্রণাকে ধোঁয়ার সাথে টেনে বের করতে, ব্যর্থ হচ্ছে তার ভেতরে জমে থাকা ক্লান্তি স্পষ্ট দূর করতে, একটু স্বস্তি দিতে। ফলে প্রণয়ের চটে থাকা মেজাজটা বিরক্তির পারদ বাড়ছে দাবানলের মতো। একটা, দুটো, তিনটে, পরপর আরও কয়েকটা সিগারেট শেষ করা গেল, কিন্তু বুকের ভেতরে সে পোড়া দগদগে ক্ষত কিছুতেই নরম হচ্ছে না। উল্টে প্রণয়ের মনে হচ্ছে কেউ যেন প্রতিটি ক্ষতের ওপর সতর্ক হাতে লবণ মরিচ মাখিয়ে দিচ্ছে, একেবারে নিখুঁত নিপুণতার সাথে। এমনকি সিগারেটগুলো যেন ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিচ্ছে। তারা যেন বোবা কণ্ঠে চিৎকার দিয়ে বলছে, ভাই, আমরা তো তোর ব্যথা কমানোর আসল দাওয়াই নই। তুই তো জানিস তোর আসল দাওয়াই কে, তার কাছেই যা। তারপর আগে যতটুকু পারতাম, এখন আর তাও পারি না। কেন নিয়েছিলি সেই রক্তিম ঠোঁটের স্বাদ? এবার বুঝলি তো অতি লোভে তাঁতি নষ্ট হয়। এই নিষ্পৃহ বিদ্রুপে প্রণয়ের ভেতরটা জ্বলে উঠল। বিরক্তিতে, রাগে, অসহ্য এক হতাশার মস্তিষ্ক জুড়ে রক্তচাপ বাড়তে লাগলো। সে হাতের প্যাকেটটা তুলে জোরে ছুঁড়ে মারল নদীর মধ্যভাগে। বিদ্রুপ করে বলল, তুইও পারলি না, তুইও আমায় একটু শান্তি দিতে পারলি না। কেমন বন্ধু তুই, যে বন্ধু যন্ত্রণার ভার নিতে পারে না, সব বিশ্বাসঘাতক, বেইমানি দল। তোকেও আমার প্রয়োজন নেই। কাপা কণ্ঠে গর্জন দিয়ে উঠল সে। এরপর নদীর দিক থেকে মুখ করে প্রাণপণে চিৎকার করে উঠল, জান, আয় না আমার বুকে। তুই ছাড়া আমার আর কেউ ভালোবাসে না, কেউ একটুখানি স্বস্তি দিতে পারে না। আয় না প্লিজ। তার এই আর্ত চিৎকার, সেই বুক ছেড়ে কান্না, গুমড়ে ওঠা আর্তনাদে অন্ধকারের ঘনতা আরও ভারী হলো। নির্জন রাতের বাতাসে মিলিয়ে গেল এক অসহায় প্রেমিকের করুণ কণ্ঠস্বর। হয়তো কোথাও গাছের মাথায় বসে থাকা দুই একটি নিশাচর পাখি শুনতে পেল। প্রণয় কাঁদতে চাইল, একটু হালকা হতে চাইল, কিন্তু চোখের জল আর তার বিশ্বাসঘাতকতা করছে। তাদেরও যেন স্পষ্ট দাবি, যতক্ষণ না জান মুখ বুকে এসে মুখ বুঝবে, তখন তারা আসবে না। কষ্টের মধ্যে কানাটা আজ বিলাসিতা, আর প্রিয় সেই মুখ বুকে জড়িয়ে ধরা তো দূর, হয়তো কিছুদিন পর তার দিকে ওই নজরে তাকানো নিষিদ্ধ হয়ে যাবে প্রণয়ের জন্য। এক মুহূর্ত আর সে দাঁড়ালো না। প্রণয় পেছন ফিরে হাঁটতে শুরু করলো। মিনিট পাঁচেক হাঁটা রাস্তা পার করে প্রণয় এসে দাঁড়ালো ঝলমলের চারতলা বিল্ডিংয়ের সামনে। অন্ধকার জগতের বুক চিরে দাঁড়িয়ে থাকা উজ্জ্বল বিল্ডিং যেন বাস্তব নয়, স্বপ্ন আর স্বপ্নদুয়ারের মাঝখানে কোথাও এক অচেনা সীমান্ত। বিল্ডিংয়ের ওপরে সাইনবোর্ডে ঝলমল করছে সোনালি অক্ষরে লেখা, দ্য মিডনাইট। প্রণয় আবারও পেছন ফিরে তাকালো না, নিশ্চুপ গম্ভীর পায়ে সোজা এগিয়ে গেল মেইন এন্ট্রান্সের দিকে। প্রণয় কাচের স্লাইডিং ডোরটা ঠেলে ভেতরে ঢুকতেই প্রবেশ করলো।
বারের লাল নীল আলো এসে পড়তে প্রণয়ের চোখ লেগে গেল। বিরতিতে চোখ কুঁচকে বন্ধ করে ফেলল প্রণয়। এটা মূলত একটা লাক্সারিয়াস বার, আর এটার মালিক প্রণয় নিজেই। এটা তার বাড়ির বিজনেস নয়, এটা সে নিজেই কেবলমাত্র তার বিজনেস পার্টনার, স্টাফ, গার্ড, ক্লায়েন্ট, শুভাকাঙ্ক্ষী সহ অন্যদের আমোদ ফুর্তির জন্য রেখেছে। এখানে শুধু মদ নয়, বরং সব ধরনের সুবিধাই রেখেছে প্রণয়। যে যেমন সার্ভিস চায় তাকে তেমনই সার্ভিস দেওয়া হয়। সহকর্মীদের সার্টিফিকেশন কোনো ত্রুটি রাখে না প্রণয়। তাই তো বস একটু তার কাটা হলো স্টাফদের কাছে সে অনেক পছন্দের। লাউডস্পিকারের মিউজিকের শব্দে চরম মাত্রায় বিরক্ত হলো প্রণয়। বাড়ির ভেতরে অনেক ড্রিঙ্ক করছিল, আবার অনেকে অশ্লীল কাজেও লিপ্ত ছিল। সেসব দৃশ্য দৃষ্টিতে লাগতেই ঘৃণায় মুখ ফিরিয়ে নিল প্রণয়। তবে প্রণয়কে দেখতে সকলে নিজেদের অবস্থায় ঠিক করে নিল। এই সময় তাদের বসকে তারা এখানে মোটেও আশা করেনি। তার সেকেন্ড পেরোনোর আগেই মিউজিকের জোরালো শব্দ বন্ধ হয়ে গেল। প্রণয়কে দেখে এক প্রকার ঝড়ের বেগে ছুটে এলো জাভেদ। স্যারকে এই সময় এখানে দেখে তার চোখ দুটো করবেলের মতো বড় বড় হয়ে গেল। সে মুখ হাঁ করে তাকিয়ে আছে স্যারের দিকে, কারণ স্যার এখানে কখনোই আসেন না। জাভেদের বিস্মরণকে 2 পয়সা পাত্তা দিল না প্রণয়। নিজের মতো এগিয়ে গেল বার কাউন্টারের দিকে। শুধু জাভেদ নয়, উপস্থিত সকলেই তাদের বসকে এখানে দেখে চোখ বড় বড় করে ফেলেছে। কারণ তাদের বস খারাপ হতে পারে, কিন্তু চরিত্রহীন কখনো নয়। পাপিষ্ঠ হলেও নিঃশব্দে এক শুদ্ধতম পুরুষ। প্রণয়কে দেখতে উপস্থিত মেয়েগুলোর চোখ বড় বড় করে ফেলল, জিভ দিয়ে লালা ঝরতে লাগলো। লোলুপু নজরে তাকালো প্রণয়ের দিকে, কারণ এখানে উপস্থিত সকল পুরুষের চেয়ে প্রণয় অধিক আকর্ষণীয়, সুদর্শন, আর তার বাহ্যিক গঠনের দুর্দান্ত, যে কোনো নারীকে এই মুহূর্তে বশ করে নিতে সক্ষম। কোনো মেয়ে মানুষ যে কতটা নির্লজ্জ হতে পারে তা এদেরকে না দেখে কেউ বুঝতে পারতো না। তবে এদের এভাবেই ট্রেনিং দেওয়া হয়েছে, যাতে এরা এখানে এসে প্রত্যেকের ফুললি সার্টিফাইড করতে পারে। তবে এরা প্রণয়কে চেনে না, কারণ প্রণয় কখন এখানে আসে না। তাই ভাবলো প্রণয় বোধ হয় একই উদ্দেশ্যে এসেছে। ওদের মধ্যে একটা মেয়ে প্রণয়কে পাওয়ার জন্য ইচ্ছা দমাতে না পেরে বলেই ফেলল, হু ইজ হি ইজ সো ড্যাম হ্যান্ডসাম, ও মাই গড, আই ওয়ান্ট হিম ফর ওয়ান নাইট। মেয়েটার কথা কানে আসতে উপস্থিত সকলেই বিস্ময়ে চোখ গোল গোল হয়ে গেল। ভয়ে কাটা দিয়ে উঠল পুরো শরীর। হাঁটুতে কাঁপন ধরে গেল জাবেদের। মেয়েটার দিকে তাকিয়ে চোখ রাঙালো, তবে তা সম্পূর্ণ উপেক্ষা করলো মেয়েটা। প্রণয় নির্বিকার ভঙ্গিতে বার কাউন্টারে গিয়ে বসলো। বারটেন্ডার রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। মেয়েটা বিকিনির ওপর পরা পাতলা জ্যাকেটটা খুলে প্রণয়ের দিকে এগোতে লাগলো। মেয়েটার কাণ্ড দেখে জাবেদ ভয়ে শুকনো ঢোক গিলল, আর বেশি দূর ভাবার আগেই একটা বিকট শব্দের চারপাশে ছড়িয়ে পড়লো পিনপত নীরবতা। ভয়ে এক লাফ দিল জাভেদ। ভয়ে ভয়ে সামনে তাকাতে দেখলো মেয়েটা নিথর দেহে লুটিয়ে পড়েছে মেঝেতে, তার কপাল বেয়ে রক্তের ধারা নেমেছে। জাভেদের দুর্বল হৃদয়স্পন্দন চলকে উঠলো এত রক্ত দেখে। আরও ভয় পেয়ে গেল বেচারা। কাঁপা কাঁপা ভয়ার্ত দৃষ্টিতে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় একবারেই নির্বিকার। সে যেন এরপর গ্লাস খালি করতেই চলেছে, যেন এখানে কিচ্ছু হয়নি। উপস্থিত সকলেও স্বাভাবিক, কারণ তারা জানেন এমনটাই হবে। তখন মেয়েটা প্রণয় থেকে কয়েক হাত দূরে থাকতেও প্রণয় খুব স্বাভাবিক ভঙ্গিতে পেছনে না তাকিয়ে মেয়েটার কপাল বরাবর শুট করে দেয়। এরপর আর আল্লাহর নাম নেওয়ার সময় পায়নি মেয়েটা। কয়েকজন গার্ড এসে মেয়েটার লাশ সরিয়ে জায়গাটা পরিষ্কার করে দিল। বাকি মেয়েগুলো একে অপরকে দেখে থরথর করে কাঁপছে। তারা ভাবতে পারেনি সৌন্দর্যের পেছনে এত ভয়ঙ্কর কিছু লুকিয়ে থাকতে পারে। খুন করেছে, অথচ একদমই ঠান্ডা মাথায়। প্রণয় একদম স্বাভাবিক। সে আরাম করে বসে এক প্যাক হুইস্কি গলায় ঢেলে নিল। মদটা গলায় পড়তে প্রণয়ের মনে পড়ল, গলা থেকে শুরু করে পাকস্থলী পর্যন্ত যেদিক যেদিকে যাচ্ছে সব জ্বালিয়ে দিচ্ছে, আর এটাই তো সে চায়। প্রণয়কে গলায় ড্রিঙ্ক ঢালতে দেখে উপস্থিত জনতা আরও বেশি বিস্মিত হয়ে গেল। তারা যেন নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছে না তাদের বস ড্রিঙ্ক করছে। জাভেদ পরিস্থিতি সামলাতে উপস্থিত মেয়েগুলোকে চোখের ইশারা দিয়ে যেতে বলল। মেয়েগুলো ভয়ে ভয়ে সকল পুরুষদেরকে নিয়ে তাদের জন্য বরাদ্দকৃত কক্ষে চলে গেল। বর্তমানে জায়গাটা পুরো ফাঁকা। একজন বারটেন্ডার, প্রণয় আর জাভেদ ব্যতীত কেউ নেই। প্রণয় বেসামালভাবে এক ওয়ারেন্ট গ্লাস খালি করছে। নেশা চড়েছে তার। ধীরে ধীরে প্রণয়ের এমন টলমলে অবস্থা দেখে জাভেদের ভয় রীতিমতো কলিজা ধরফর করছে। সে খুব ভালো করেই জানে নিশ্চয়ই ওই আপুকে নিয়ে আবার কিছু একটা হয়েছে। সে কাঁপা কাঁপা গলায় নিজে নিজে বিড়বিড় করে উঠল, আল্লাহ জানে আজ আমার কপালে কি আছে। আজ তো নিশ্চয়ই আমার দাদা দাদির নামও ফুলিয়ে দেবে। আল্লাহর কার মুখ দেখে যেন ঘুম থেকে উঠেছিলাম। সময় যত গড়াতে থাকলো প্রণয়ের হুঁশ ততই ফুরিয়ে যেতে থাকলো। সে যেন এক নিঃশ্বাসে গ্লাস
এক গ্লাস ওয়াইন শেষ করেই দিচ্ছে। ড্রিঙ্ক সার্ভ করতে করতে বারটেন্ডার ছেলেটাও এরকম দিশেহারা। প্রণয় আরেক গ্লাস ওয়াইন গলায় ঢেলে বিড়বিড় করে উঠল, চল বাকি, তোকে নিয়ে অনেক দূর হারিয়ে যাই, যেখানে আমাদেরকে কেউ খুঁজে পাবে না, শুধু তুই আর আমি থাকবো, আমাদের কেউ চিনবে না। আমি অনেক ভালোবাসবো তোকে, অনেক আদর করবো। যাবি আমার সাথে? বল না, যাবি আমার সাথে? এখন তার চোখে হুঁশ নেই, সে যেন বাস্তব বলে প্রিয়তাকে হ্যালুসিনেশন করছে। এই দৃশ্য আর সহ্য করতে পারল না জাবেদ, আজকে গলায় শুকিয়ে উঠল। তবুও সাহস সঞ্চয় করে এগিয়ে গেল প্রণয়ের দিকে। তুতলানো কণ্ঠ বলল, স্যার। প্রণয় ধীরে ধীরে তার নেশা চড়ানো লালচে চোখে তাকালো জাবেদের দিকে, চোখে যেন আগুন জ্বলছে। জাবেদের গলায় কাঁপুনি দিয়ে উঠল, স্যার প্লিজ আর খাবেন না, অ্যালকোহল তো আপনার সহ্য হয় না। জাবেদের কথা প্রণয়ের ওপর আদৌ কোনো প্রভাব ফেললো কিনা বোঝা গেল না। সে গ্লাস ছেড়ে একবার পুরো ওয়াইনের বোতলটা তুলে মুখে ঠেসে ধরল, ঢকঢক করে গলায় ঢেলে ফেললো পুরো বোতলের পেন। আরও আতঙ্কিত হয়ে উঠল জাবেদ। প্রণয়ের টলমলে অবস্থা বোঝাই যাচ্ছে, অ্যালকোহল ভালোভাবেই রক্তে মিশেছে। আর এবার আর দেরি না করে জাবেদ একটু সাহস করে প্রণয়ের হাত ধরে শ্যাম্পেনের বোতলটা আটকে ধরল, গলা নামিয়ে নিচু কণ্ঠে বলল, আর নয় স্যার, প্লিজ। কিন্তু ততক্ষণে সে আগুন জ্বলে উঠেছে প্রণয়ের ভেতর। সে গর্জে উঠল, জাবেদের হাত থেকে বোতলটা ছিনিয়ে নিয়ে পুরো শক্তিতে মার্বেল বাসনে মেঝেতে ছুঁড়ে মারল। সেকেন্ডের মধ্যেই কাচের বোতলটা শত শত টুকরো চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়েছে মেঝেতে। ভয়ে পিছিয়ে গেল জাবেদ, সঙ্গে বার ছেলেটাও ভয় কাঁপছে। জাবেদের ভয়ে বাড়িয়ে দিতে প্রণয় আরও আরেকটা আশ্চর্যজনক কাণ্ড করে বসল। আচমকা জাবেদকে জড়িয়ে ধরল প্রণয়। হঠাৎ স্যারের এমন অদ্ভুত আচরণে হতভম্ব হয়ে গেল জাবেদ। তাকে জড়িয়ে ধরে করুণ কণ্ঠে আর্তনাদ করে উঠল প্রণয়। এবার যেন বিস্ময়ের অন্ত রইল না জাবেদে। ওর কি সম্ভব এদের মতো জলজান্ত জঘন্যতম নিকৃষ্ট হৃদয়ের বিতরক মানুষেরাও বুঝি কাঁদতে পারে? জানা ছিল না জাবেদের। প্রণয় জাবেদকে জড়িয়ে ধরে আর্তনাদ করে ব্যাকুল কণ্ঠে বলল, আমাকে ওর মতো করে একটু শান্তি খুঁজে দিতে পারবি জাবেদ? আমাকে ওর কথা ভুলে থাকার একটা উপায় বলতে পারবি? অথচ কোন ওষুধ নিতে পারবে যা খেলে আমার আর ওর কথা মনে পড়বে না? বলো না জাভেদ, কি আছে কার কাছে গেলে আমার ওর কথা মনে পড়বে না, ওকে দেখতে ইচ্ছে হবে না, কাকে বুকে নিলে ওরকম শান্তি পাবো? কে আমাকে ওর শূন্যতা ভুলিয়ে দিতে পারবে? বলো না, কিভাবে ওকে ছাড়া বাঁচবো? একটু বলো না। তুমি তো আমার অ্যাসিস্ট্যান্ট, আমার সকল অর্ডার মানা তোমার ডিউটি। আমি তোমাকে অর্ডার করছি, প্লিজ বলো, কোথায় গেলে আমি একটু শান্তি পাবো? জাভেদের সমস্ত ভয়টা রুবে গেল। একদম নিস্তেজ হয়ে রইল সে, অবাক স্থির নয়নে তাকিয়ে রইল প্রণয়ের আহত মুখের দিকে। স্যারকে এইভাবে বাচ্চাদের মতো কাঁদতে বা বিলাপ করতে আগে কখনো দেখেনি জাবেদ। এমনকি এটা তাদের কোনো স্টাফদেরও দুঃখ সইতে পারে না। কাঁধে তো তারা, যাদের মন থাকে। এসব পাপিষ্ঠ লোকের মন বলে কোথাও কিছু আছে নাকি? হাস্যকর, অথচ কতটা নিষ্পাপ একটা মুখ তার, দেখলেই মনে এক ধরনের শান্তি নেমে আসে। কে বলবে মানুষটার মন প্রাণ জোড়ানো চাহনার নিচে একটা কুৎসিত চেহারার মানুষ লুকিয়ে আছে? কে বলবে এই একজন আন্তর্জাতিক মাপের ক্রিমিনাল, তার নামে শত শত কেস ফাইল হয়ে আছে বিশ্বের বিভিন্ন স্থানে? কেউ দেখলেও কখনো বুঝতে পারবে না এই মানুষটা দেশের শত শত বড় বড় শত্রু রয়েছে। একজনের ঠান্ডা মাথায় সন্ত্রাসী কতটা নিষ্কৃত হতে পারে? গত 2 বছরে সে কত কত মানুষের গণহত্যা চালিয়েছে, আর নির্ভুল হিসাবে হয়তো সে নিজেও জানে না। খুন করা, রক্ত নিকালা, এসব তার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। জঙ্গলের হিংস্র পশুর মতো এদেরও রক্তে নেশা আছে। একবার চড়লে হুঁশ থাকে না তাদের। কারো না কারো প্রাণ তখন তারা ঠিকই নেয়। তারা শিকারী প্রজাতির মানুষ। এটা হয়তো প্রণয়ের রক্তের দোষ। সে না চাইতেও পশুত্ব, নিষ্কৃততা, নিষ্ঠুরতা, নৃশংসতা তার রক্তে প্রবাহিত হচ্ছে। সে শিকদারদের বংশধর। এসব না থাকলে বরং আশ্চর্যই লাগতো। লোকে বলে না, মানুষের রক্ত কথা বলে। প্রণয়ের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। এই মানুষটা কত শত মেয়েকে জোর করে বিদেশে পাচার করে দিয়েছে, অপহরণ করিয়েছে, ধর্ষণের শিকার করিয়েছে। অসংখ্য সংখ্যাটা এত বিশাল যে জাবেদ নিজেই হয়তো গুলিয়ে ফেলেছে। এই বাড়িতে, এই চৌহদিতে কত অসহায় নারীর ইজ্জত কেড়ে নেওয়া হয়েছে, তারও কোনো হিসাব নেই। প্রতিদিন কত কত নিষ্পাপ শিশু অপহরণ হয়, কত শত মায়ের বুক খালি হয়। প্রতিদিন কত কত নিরীহ মানুষ খুন হয়, তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে নেওয়া হয়। আর কত দেশের কত কত কোটি ডলার কালো টাকার কারসাজি হয়।
তার কোনো ঠিকঠাক আন্দাজও কারণ নেই। বাংলাদেশ সহ বিশ্বের বড় বড় 40টা দেশের পুলিশ তাকে পাগলা কুত্তার মতো খুঁজছে। এত নিষ্ঠুর মানুষের মনে এত নরম জায়গা আছে তাহলে, যেখানে ঘা লেগেছে বলে সে কাঁদছে। সত্যি বলতে এত নিকৃষ্ট হওয়ার পরও জাবেদ নিজের বসকে ঘৃণা করতে পারে না। কেন জানি না, কারণ হয়তো যখন সবাই তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তখন প্রণয় তাকে আশ্রয় দিয়েছিল, চাকরি দিয়েছে, নিজের ছোট ভাইয়ের মতো ট্রিট করেছে। তাই হয়তো সে কৃতজ্ঞতা চাইলেও ঘৃণা করতে পারে না। তবে তাদের টিমের অনেকেই প্রণয়কে অত্যন্ত ঘৃণা করে, শুধু প্রাণের মায়ের চুপ থাকে। আর ঘৃণা করবে নাই বা কেন, এমন মানুষকে দেখলে নরকের কীটও মুখ ফিরিয়ে নেবে। প্রণয়ের মধ্যে তুখর ভালোবাসা ব্যতীত আর কোনো মানুষ সত্যি বেঁচে নেই বর্তমানে। প্রণয়ের কথায় আবার ধ্যান ভাঙল জাভেদের। প্রণয় আবারও আলতো কণ্ঠে বলল, আমি ওকে একটু ভুল থাকতে পারবো না জাভেদ? ওকে এক সেকেন্ড না দেখলে নিঃশ্বাস নিতে পারি না। ওর মায়াবী মুখটা না দেখলে আমার দিন শুরু হয় না, রাতে ঘুম আসে না। সে প্রভাবিত হচ্ছে এই আবরার শিকদার প্রণয়ের শিরায় শিরায়, রক্তের ফোঁটায় ফোঁটায়। আমি ওকে কিভাবে অন্যের হাতে দেখব? আমি ওকে প্রচণ্ড ভালোবাসি জাভেদ। আমি মুখে যতই বলি আমি ওকে ছেড়ে দেব, নিজে থেকে আলাদা করে দেব, আমার এই নষ্ট জীবন ওকে ঝরাবো না। কিন্তু বাস্তবে এই কাজের কথা ভাবলেই আমার কলিজাটা জ্বলে ওঠে জাভেদ। আমি পারি না। আমার ভালোবাসাকে ব্যতীত নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হয় আমার। আমার জান পাখিটা, ওই তো আমার নিঃস্ব জীবনের একমাত্র বেঁচে থাকার কারণ। এছাড়া এই পৃথিবীতে আমাকে আর ভালোবাসার কেউ নেই জাভেদ, কেউ নেই। ও যদি আমাকে ভুলে যায় আমি কি করবো জাভেদ? এত যন্ত্রণাদায়ক মৃত্যু কি আমার কপালে লেখা আছে? বলতে বলতে বারকন্ডারের মাথায় হেলিয়ে দিল প্রণয়। প্রণয়ের কথায় জাভেদ একদম স্তব্ধ, কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে স্যারের মুখের দিকে। স্যার কার কথা বলছে এটা জাভেদ ভালোই বুঝতে পেরেছে। আর স্যার যে আপুর জন্য কী পরিমাণ উন্মাদ সেটাও আর কেউ না জানুক, জাভেদ ঠিকই জানে। তবুও এতটা কল্পনা করেনি জাভেদ। এত ভালো কেউ কাউকে কীভাবে বাঁচতে পারে? আল্লাহ বোধহয় নিষ্ঠুর ব্যক্তিদের সাথে তাদের মতনই চরম নিষ্ঠুরতা করেন। তাদের শাস্তি দেওয়ার জন্য তাদের সব থেকে দুর্বল জায়গা চিহ্নিত করে সেখানে আঘাত করেন। এদের শান্তি দেওয়ার মতো পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক রাস্তাটাও হয়তো বেছে নেন, যেমন শাস্তি পাচ্ছে আবরার শেখদের প্রণয়। তবে সত্যি কি প্রণয়ের জীবনটা এমন হওয়ার কথা ছিল? সত্যি কি তার এতগুলো পাপ ছিল? সুখ এমন একটা অচির পাখি যে সবার কাছে ধরা দেয় না। আর প্রণয় সেই প্রাণ পাখিটাকে হাজার চেষ্টার পরও ধরতেন পারেনি, নিজের বুকের পিঞ্জেরায় বন্দি রাখতে পারেনি। প্রণয়ের পাগলামো বাড়ছে। জাভেদ আর প্রণয়কে কন্ট্রোল করতে না পেরে বাধ্য হয়ে কল লাগালো আরেক স্যারের নাম্বারে। 2বার রিং হতেই রিসিভ হলো। শুদ্ধ ফোনটা কানে ধরে ঘুম জড়ানো কণ্ঠে ঝাঁঝিয়ে বলল, তুই কে রে ভাই? কি সমস্যা তোর? এত রাতে ফোন দিয়ে আমার এত সুন্দর স্বপ্নের 12টা বাজিয়ে দিলি। শুধু তুই করে শুনে ভ্যাপাচাকা খেয়ে গেল জাভেদ। সেই নম্র কণ্ঠে বলল, স্যার আমি জাভেদ। জাভেদ নামটা শুনতেই জাগ্রত হলো শুদ্ধ। ঘুম তার এক প্রকার পালিয়ে গেল। ফোনটা চোখের সামনে ধরে নাম্বারটা দেখলো। জাভেদ নাম্বারটা দেখে বুক কুচকে গেল, গম্ভীর কণ্ঠে বলতে শুধালো, কি ব্যাপার? এত রাতে ফোন করেছে কেন? কি সমস্যা? জাভেদ একটু ইতস্তত করে ঢোকিল, একবার প্রণয়ের দিকে তাকিয়ে তারপর শুদ্ধকে বলল, প্লিজ স্যার একবার দ্য মিডনাইট বারে আসুন তো। মিডনাইট বার নামটা শুনতেই ঘৃণায় নাক মুখ কুচকে ফেলল শুদ্ধ। মুখ তেতো হলো তার। উচ্চস্বরে ধমকে বলল, হোয়াট মিডনাইট বার? তোমার মাথা ঠিক আছে জাভেদ? তুমি কি রাত বিরাতে আমার সাথে ফাজলামো করছো? আমি এত রাতে ওই নোংরা জায়গায় যাব? তুমি ভালো মতোই জানো ওইসব পতিতালয়ে একাকার ডক্টর আবুতু চৌধুরী শুদ্ধর পাও রাখে না। জাভেদ একটু অনুরোধ করে বলল, প্লিজ স্যার আসুন, এ স্যারের অবস্থা ভালো না। প্রণয় নামটা কানে আসতেই বিস্মিত হলো শুদ্ধ। ধরপড়িয়ে বসলো শোয়া থেকে, চিৎকার দিয়ে বলল, হোয়াট? প্রণয় এখানে কেন যাবে? জাভেদ ঢোক গিলে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করলো। সাথে সাথে শুদ্ধ চেহারার এক্সপ্রেশন পাল্টে গেল। সে দ্রুত বিছানা থেকে লাফিয়ে নামতে নামতে বলল, ওয়েট ওয়েট, আমি এখনই আসছি। আমি না আসা পর্যন্ত ওকে দেখে রাখো, বলে ফোন কেটে দেয়। ওভাবেই গায়ের কোচকানো ট্রাউজার টি শার্ট নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল শুদ্ধ। তখন ড্রয়িং রুমে প্রিয়তা, পরিণীতা, প্রেরণা, অরণ্য, সমুদ্র আত্মা দিচ্ছিল। তন্ময়ের ধীরা ভাসির সোফায় ঘুমাচ্ছিল। শুদ্ধকে এভাবে এত রাতে হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে দেখে অবাক হয়ে গেল ভাই বোনেরা।
অরণ্য ভ্রু বাঁকিয়ে প্রেরণাকে বলল, কেসটা কি বলতো? প্রেরণা স্বাভাবিক কণ্ঠে বলল, নিশ্চয়ই কোনো পেশেন্ট এমার্জেন্সি এসে গেছে। ওরাও তাই ধরে নিয়ে আবার গল্পের আড্ডায় মনোনিবেশ করলো। হাই স্পিডে ড্রাইভ করে 2 ঘন্টার রাস্তা 40 মিনিটে পাড়ি দিল শুদ্ধ। গাড়ি থেকে নেমে হন্তদন্ত হয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। প্রণয়ের নেশা একদম তুঙ্গে, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, আর যা বেরোচ্ছে সব জড়িয়ে যাচ্ছে। তবু সে একের পর এক ওয়াইনের গ্লাস গলায় ঢালছে। জড়শরীরের পাশে দাঁড়িয়েছে জাবেদ। শুদ্ধ দিক বিদিক ভুলে এসে দৌড়ে প্রণয়ের কাছে। প্রিয় বন্ধুর এমন অবস্থা দৃষ্টিতে আটকাতেই মনটা ভীষণ ব্যথিত হলো। শুদ্ধকে দেখে ছুটে এলো জাবেদ। করুণ মুখে কণ্ঠে অসহায়ত্ব ঢেলে বলল, প্লিজ স্যার, ওনাকে নিয়ে যান। শুদ্ধ শুধু একবার তাকালো জাবেদের দিকে, অতঃপর জাবেদকে ছেড়ে এগিয়ে গেল প্রণয়ের কাছে। প্রিয় বন্ধুর মনে দহন জ্বলন অনুভব করে শুদ্ধ কেউ কেমন অসহায়ত্ব এসে গ্রাস করেছে। সে এক পলক প্রণয়ের দিকে তাকিয়ে প্রণয়ের পাশে টুলে বসে পড়ল। প্রণয়ের কাঁধে হাত রেখে রাখলো। ভাই। প্রণয় রক্তিম চোখে তাকা শুদ্ধের দিকে। শুদ্ধকে এখানে দেখে প্রণয়ের মেজাজ যেন হুট করে আগুন ধরে গেল। জড়িয়ে যাওয়া কণ্ঠে চিৎকার দিয়ে উঠল, তুই এখানে কি করিস? জানিস না এটা পতিতালয়ের থেকে কম কিছু না? তোকে না আমি সাফ সাফ জানিয়ে দিলাম, তুই স্মোকিং ড্রিঙ্কিং করবি না, কোনো নারীর আশেপাশে থাকবি না। আমার রক্তজবাকে পাওয়ার জন্য তোকে শুদ্ধতম পুরুষ হতে হবে। কোনো চরিত্রহীন কারো হাতে আমি আমার জানকে দেব না। প্রণয়ের কথায় শুদ্ধ কোনো তুর্তার্ক করল না। তার ভিতর চলছে অসহায়তা শিকলে হাত পা শক্তভাবে বাঁধা তার। শুধু প্রণয়ের হাতের বিস্কির গ্লাসটা নিয়ে নিচের পাড়ায় ঢেলে দিল। শুদ্ধের এহেন কাণ্ডে আরেক দফা হন্তদন্ত হয়ে গেল জাবেদ। সে কি এক পাগলকে সামলাতে আরেক পাগলকে ডেকে বিপদে পড়ল? এখন তো একটু পরে দুজনকে তাকে কাকে সামলাতে হবে? আল্লাহ শত্রুকে এমন বস না দিক। শুধু এক নিঃশ্বাসে বেশ কয়েকটা গ্লাস খালি করে থামলো। প্রণয়ের দিকে তাকিয়ে বলল, খুব যন্ত্রণা হচ্ছে তাই না ভাই? বুকের বাঁ পাশে টোকা দিয়ে বলল, এখানে ব্যথা হচ্ছে। প্রণয় ভ্রু বাঁকিয়ে তাকালো শুদ্ধের দিকে। উপহাস মিশ্রিত কণ্ঠে বলল, মজা দেখতে এসেছিস? প্রণয়ের দিকে তাকিয়ে মৃদু হাসল শুদ্ধ। ওয়াইনের গ্লাসে চুমুক দিতে দিতে বলল, মজার দেখার হলে আরও কতভাবে দেখতে পারতাম। প্রণয় জবাব দিল না, আগের মতোই গ্লাসে মন দিল। শুধু কিছুক্ষণ দম নিয়ে বলল, এখন তোর যতটা যন্ত্রণা হচ্ছে বিশ্বাস কর, আমারও ঠিক ততটাই যন্ত্রণা হতো। এখন তুই যে যন্ত্রণা জ্বলে পড়ে মরছিস, সহ্য করতে পারছিস না, মৃত্যুর দিন গুনছিস, সেই একই যন্ত্রণার আগুনে জ্বলে পড়ে কয়লা হয়ে গেছি আমি। একটা দুটো বছর নয়, 12টা বছর। এই 12টা বছর ধরে যন্ত্রণায় কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে। তবু মুখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে সবটা হজম করে নিয়েছিলাম। বাংলাদেশে পা রাখিনি। তুই তো তাও দেখতে পাস, স্পর্শ করতে পারিস, অনুভবও করতে পারিস, কিন্তু আমি ছোঁয়া তো দূর। এই 12 বছরে নয়ন ভরে একবার দেখতে পর্যন্ত পারিনি। এই যন্ত্রণা বাড়তে বাড়তে আমাকে শেষ করে দিয়েছে। তবুও দূরে থেকেছি, যাইনি আমার ভালোবাসার ভাগ বুঝে নিতে। নিজেকে নিজের সর্বোচ্চতা দিয়ে দূরে সরিয়ে রেখেছিলাম। খুব যন্ত্রণা হতো, বিশ্বাস কর, ভীষণ যন্ত্রণা হতো। একটা রাতও ঘুমাতে পারতাম না, প্রতিটা রাতে একা ছটফট করতাম। তবুও তোদের কারোর সাথে সম্পর্ক রাখিনি। কারণ কি জানিস? প্রণয় নিষ্পলক চোখে তাকালো। শুদ্ধ সেই দৃষ্টি দেখে দীর্ঘনিশ্বাস ফেলে বলল, কারণ তুই আমার সুইটারকে ভালোবাসিস, ভীষণ আদরে যত্ন রেখেছিলি। তুই ছিলি তার কাছে সব থেকে নিরাপদ আশ্রয়। আমার সুইটহার্ট তোকে ভীষণ পছন্দ করতো, তোর কাছে থাকতে চাইতো সব সময়। আমাকে চিনতই না, আমি ছিলাম একজন আউটসাইডার। তবে আমি কেন আমার একতরফা ভালোবাসার দাবি জানাবো? কেন আমার প্রিয় মানুষ দুজনের জীবন নষ্ট করতে আসবো? আমার কাছে ভালোবাসাকে ছুঁয়ে দেওয়াটা জরুরি ছিল না। তাকে আমি দূর থেকে ভালোবেসে যেতাম, আজীবন, নিঃশব্দে, নীরবে। প্রণয় নীরব চোখে তখনও তাকিয়ে রইল। শুধু 1 সেকেন্ড দম নিয়ে আরও কয়েক গ্লাস গলায় ঢেলে নিল। তাহলে ভাবছিস কেন আবার ফিরে এলাম? প্রণয় ওয়াইনটা খেতে নিচ্ছিল, কিন্তু সুদের কথায় হাত থেমে গেল। গ্লাস নামিয়ে রেখে ভ্রুকুচকে তাকালো সুদের দিকে। শুধু কয়েক সেকেন্ড প্রণয়ের জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তোর কি মনে হয় আমি তোকে থেকে ওকে ছিনিয়ে নিতে এসেছি? প্রণয়ের উৎসাহ নিভে গেল, কারণ সেসব জানে, তাই আর কোনো উৎসাহ পেল না। তবে শুধু থামলো না, মাথা দুলিয়ে বলল, হ্যাঁ আমি এটা মানি, আমি ওর বেলার বড় স্বার্থপর। ওর এই চাঁদের মতো মুখটা দেখলে আমার সব গুলিয়ে যায়, নিজেকে ঠিক রাখতে পারি না। এর মানে এই না যে আমি শুধু ভালোবাসি বলে তাকে থেকে ওকে ছিনিয়ে নেব। আমার একতরফা ভালোবাসা চাপিয়ে দেব তোদের দুজনের উপর।
আর এটাও তুই কোনোদিনও মেনেও নিতি না। তাই নিজের ভালোবাসা নিয়ন্ত্রণ থাকতে পারিনি ওকে ছাড়া। এসব কারণে আমি তোর থেকে ভালোবাসা নিচ্ছি না। আমি তোর থেকে ওকে চিনিয়ে নিচ্ছি, কারণ তুই আর ওর জন্য নিরাপদ না। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তুই ওর জন্য যতটা ভরসাযোগ্য, তার থেকেও হাজার গুণ বেশি বিপজ্জনক, প্রাণঘাতী। তোর সাথে যদি আমি ওকে থাকতে দিই, তাহলে আজ না কাল প্রহেলিকা ওকে মেরেই ছাড়বে। ওর যে পরিমাণ হিংসে আমার সুইটহার্টের ওপর, ও নিজের লাইফের সমস্ত অপূর্ণতার জন্য আমার সুইটহার্টকে দায়ী করে। ওর মাঝে এতটাই নিরাপদজনক যে তোর সাথে ওকে কিডন্যাপ করা পর্যন্ত করেছিল। রেস্টুরেন্ট দিয়ে অপহরণ করতে চেয়েছিল শুধুমাত্র তোকে পাওয়ার জন্য। যে কোনো সীমা অতিক্রম করতে পারে সে, যে কোনো মুহূর্তেই সমস্ত তথ্য ফাঁস করে দিতে পারে। তখন তুই কী করবি ভাই? শি ইজ এ মেন্টালি আনস্টেবল। আর প্রিয়তার ভয়ঙ্কর মৃত্যুটা তুই নিজের চোখে দেখতে পারবি না, আটকাতেও পারবি না। আমিও দেখতে পারবো না, আমিও আটকাতে পারবো না। নিঃস্ব হয়ে যাবো আমরা দুজনেই। তাই তোর থেকে ওকে দূরে করে দেওয়া এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এখন প্রিয়তা যদি তোর থেকে দূরে থাকে, অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়ে যাবে, তাহলে প্রহেলিকা ওকে খুব একটা টার্গেট করবে না। হ্যাঁ, হয়তো তুই এতে প্রচুর কষ্ট পাবি, কিন্তু সেই কষ্ট কোথাও না কোথাও সয়ে যাবে ভাই। কিন্তু একবার চিরতরকে হারিয়ে ফেললে, পৃথিবী উজাড় করে দিয়েও ওকে আর ফিরে পাবে না। ও মরে যাবে, আর এটা তুই কিছুতেই সহ্য করতে পারবি না। তাই তুই ওকে বাঁচিয়ে রাখতে চাইলে, ভালো রাখতে চাইলে ওর থেকে দূরে থাক প্লিজ। কষ্ট হলো সহ্য কর, তবুও দূরে থাক। একবার ওর বিয়ে হয়ে গেলে প্রহেলিকা আর এসব বিষয় নিয়ে ভাববে না, চিন্তামুক্ত হয়ে যাবে। তখন কোনোভাবে এই অ্যাডভান্টেজগুলো নষ্ট করা কেমন করবো বল? কিন্তু এতদিন পর্যন্ত প্রহেলিকার প্রতিহিংসা থেকে আমার ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে হবে, তাই তোকে দূরে থাকতে হবে। তা না হলে আজ না হোক কাল প্রহেলিকা ওকে মেরেই ফেলবে, আর তুই কিচ্ছু করতে পারবি না। তাই তার থেকে এই ব্যথাটা অনেক বেশি সফট, সহ্য করে নে, মেনে নে। তুই নিজেই এখন তোর ভালোবাসার জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক। পাগলামো করিস না, শান্ত হ। সব যদি আগের মতো থাকতো, তাহলে আমি কখনো তোদের আলাদা হতে দিতাম না। কিন্তু পরিস্থিতি এখন আর সেরকম নেই। প্রণয়ে জানে সত্যের বেলা এক একটা কথা ধ্রুব সত্য, কিন্তু এই সত্যগুলো সহ্য করতে পারছে না প্রণয়। ভেতরটা ছাড়খাড় হয়ে যাচ্ছে। সে তো জানে তার পোড়া ভাগ্যে তার প্রিয়তমা নেই। সে যাই ভালোবাসে তাই পড়ে যায়, না হলে ধ্বংস হয়ে যায়। এটা তো একদম চরম সত্য। তার জানে জীবনের ঘটা সকল বিপদে তার উপর আসা এক একটা আঘাতের একমাত্র কারণ সে নিজেই। সত্য তো ভুল কিছু বলেনি। সে যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে যে হাত দিয়ে ছোট নিষ্পাপ ফুলটাকে সে বুকে আগলে রেখেছিল সর্বোচ্চ ভালোবাসায়, সে হাতে সেই ফুলকে তার দাফন করতে হবে। এরকম দৃশ্য প্রণয় কোনোদিনও সহ্য করতে পারবে না। কিন্তু এত কিছু কি আর মন বোঝে? সে তো ওই পাখিকে দেখলেই দুনিয়াদারির সব কথা ভুলে যায়, এলোমেলো হয়ে যায় তার সকল চিন্তা চেতনা। প্রণয় চিৎকার দিয়ে এক ঠেলায় সমস্ত ড্রিঙ্ক মাটিতে ফেলে দিল। বিকট শব্দে চূর্ণ হয়ে গেল মদের বোতলগুলো। কাঁচ ভাঙা শব্দে ধরফড়িয়ে উঠল জাবেদ, তবে শুদ্ধ নির্বিকার। ওরও নেশা চড়ছে ধীরে ধীরে। জাবেদ ভয়ার্ত চোখে তাকিয়ে আছে তার দুয়ের বস্তের দিকে। শুধু আহত চোখে প্রণয়ের পাগলামিগুলো দেখো নিঃশ্বাস ফেলে বলল, তুই তো সব জানিস, জিনিসের ওরকম পাগলামি করছিস। একটু ঠান্ডা মাথায় ভাব। শুধু কি তাই, প্রহেলিকার হিংসার কথা যদি আমি এক পাশে সরিয়েও রাখি, তবু কি তুই প্রিয়তার সাথে একটা সুন্দর স্বাভাবিক জীবন কাটাতে পারবি বল? দিতে পারবি প্রিয়তাকে একটা সিকিউর লাইফ? সুতের কথায় ছ্যাদ করে জ্বলে উঠল প্রণয়ের বুক। সে তীব্র অসহায়ত্ব নিয়ে তাকালো সুতের দিকে। শুধু স্নান হেসে বলল, পারবি। তুই একে একটা নিশ্চিত ভবিষ্যৎ দিতে, একটা সুন্দর সংসার দিতে। হ্যাঁ, তুই ওকে ভালোবাসিস, প্রচণ্ড রকমের ভালোবাসিস। যতদিন তোর নিঃশ্বাস চলবে বুকের ভেতরে ভরে রাখবি ওকে। কিন্তু তোর এই নিঃশ্বাসের গ্যারান্টি কতটুকু? তুই আজ এখানে আছিস, কাল সকালে সূর্যোদয় দেখবি কিনা তারই কোনো নিশ্চয়তা নেই। তোর জীবন মরণ ঝুলে আছে এক চুলের ব্যবধানে। তুই কি ভুলে গেছিস বাংলাদেশে ওয়ার্ল্ডের বড় বড় 40টা দেশের সরকার তোকে পাগলা কুকুরের মতো খুঁজছে। তোকে ধরার জন্য কোটি কোটি টাকার মিশন লঞ্চ করেছে। তারা কেউ একবার তোকে ধরে শনাক্ত করতে পারলেই সাথে সাথেই এনকাউন্টার করে দেবে। তখন কি করবি তুই? 41টা দেশ তোকে পাগল করে এনকাউন্টার করে দেওয়ার জন্য অর্ডার কোর্ট থেকে পাশ হয়েও গেছে। ইউ আর দ্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। আজ না হোক কাল তো কোনো ক্রসফায়ারে তোকে মৃত্যু হবে নিশ্চিত। আই নো
তোকে ধরা তো সহজ নয়, কিন্তু মানুষের ভাগ্য কখন কোন দিকে পিছলে যায় তুই কি বলতে পারবি? তুই এমনভাবে জালে জড়িয়ে গেছিস, এখান থেকে মৃত্যু ব্যতীত তোর কোনো নিস্তার নেই। তুই এই অনিশ্চিত জীবনে জড়াবি। ভালোবাসা। প্রণয় একদম স্থির হয়ে গেল। শুদ্ধ আজ সব থেকে নিষ্ঠুর সত্যগুলো তুলে ধরলো তার চোখের সামনে। কিন্তু এসব যেন তার ভালো মতোই জানে, তার নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নেই। আর তো তাই সব দিক বিবেচনা করে সে নিজের প্রাণটাকে শুদ্ধের হাতে তুলে দিতে রাজি হয়েছে। কারণ এর পাখিটার একটু যন্ত্রণা পেলে মরে যাবে, শান্তি পাবে না সে। সে তার জীবনে খুব সাধারণ একটা জীবন বাঁচতে চেয়েছিল, খুব সাধারণ একটা সংসার চেয়েছিল তার রক্তজবার সাথে, যেখানে সে তার রক্তজবা আর তাদের ভালোবাসার চিহ্ন। কিন্তু ভাগ্য আজ তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। তাই তো শত কষ্টেও এখন তার একটাই উদ্দেশ্য, সে থাকতে থাকতে শুদ্ধের মতো একজন বিশ্বাসযোগ্য মানুষের হাতে নিজে যত্নে করা আদরের পাখিটাকে তুলে দিতে চায়। আর তার দৃঢ় বিশ্বাস, শুদ্ধের মতো করে তার প্রাণ পাখির যত্ন কে বা নেবে, কে বা ভালোবাসবে, যা প্রণয় না দেখলে তার আত্মা দেখবে। কিন্তু জান পাখিটাকে দেখলেই যে তার সব গুলিয়ে যায়, বুক ঢুকিয়ে ফেলতে ইচ্ছে করে, ভালোবাসার চাদরে মুড়ি নিতে ইচ্ছে করে। তখনই ও পাখিটাকে অন্য কাউকে দিতে ভাবলেও বুকটা যন্ত্রণায় মরে যায়। সে বড্ড স্বার্থপর হয়ে উঠল। মন চায় তার প্রাণ পাখি যেন সুখে থাকে, কেবল তার সাথেই থাকে, হাসলেও কেবল তার সাথেই হাসে। সে অন্য কাউকে ভালোবাসবে, অন্য কারো বউ হবে, এইসব প্রণয় দুঃস্বপ্ন ভাবতে পারবে না। নিঃশ্বাসটা তখন গলায় ফাঁসির মতো মনে হয়, নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না। এত হিংসে হয় কেন? যখন মনে পড়ে অন্য কেউ তার প্রাণ পাখিকে বুকে জড়িয়ে ধরবে, তখন নিজের হাতে নিজে জানটাকে মেরে ফেলতে মন চায়। উফ, শিকদারদের অবৈধ ব্যবসা প্রণয়ের হাত ধরে আন্তর্জাতিক মাপে পৌঁছেছে। ওই একদানা পাপকে প্রণয় এক সমুদ্র পাপে পরিণত করেছে। সালমান শিকদার তাকে পাপের রাস্তায় ঠেললেও প্রণয় সেই পাপের অতল গহ্বরে হারিয়ে গেছে। পৃথিবীর বড় বড় দেশে প্রতি মাসে শুধু তার আন্ডারে 100 যুবতী, নারী, শিশু পাচার হয়ে যায়। অবৈধ অস্ত্র আর মাদকের ব্যবসাও সারা বিশ্বে ছড়িয়ে আছে, আর তা ক্রমশই উচ্চ হারে বৃদ্ধি পাচ্ছে। অর্গান ট্রাফিকিং রুট বাড়ছে, বিশ্বের বিশাল অঙ্কের টাকা জালিয়াতি হচ্ছে, আর সব কিছুর মাস্টারমাইন্ড এএসকে। পুরো 41টা দেশের সরকার যত চেষ্টা করলেও এএসকে ধরতে পারছে না, আর না আটকাতে পারছে। বিশাল অংশের পাচার আজ পর্যন্ত শুধুমাত্র এএসকে ধরার জন্য বিভিন্ন দেশ তাদের যৌথ প্রচেষ্টা চালিয়েছে, ব্যয় করেছে কোটি কোটি টাকা। কিন্তু সে সবই ব্যর্থ হয়েছে, কারণ প্রণয় শিকদার তাদের চিন্তাভাবনার অনেক ঊর্ধ্বে চলে। সে অতিমাত্রা সাধারণ একটা মানুষের জীবনযাপন করে, 51 ভর্তি বিশাল পরিবারের সাথে। আর যাই হোক, এত বড় মাপের কোনো ক্রিমিনাল এভাবে ওপেনলি ঘুরে বেড়ায় না। আর এটাই হচ্ছে সরকারের সব থেকে বড় ভুল ধারণা। আর জাবেদও তাই বললই, অমন চেহারের কারো মনে হবে না যে কোনো অপরাধ সে করতে পারে। আর কালো ব্যবসার পাশাপাশি প্রণয়ের সাদা ব্যবসাও আছে, আর তাও চটচট করে শিশি উঠেছে। তাই পেছনের অন্ধকার দিকটা কারোর দৃষ্টিতে পড়ে না। এমনকি প্রণয় শিকদার নিজে না চাইলেও তাকে খুঁজে বের করা সরকারের বাপের কর্ম নয়। সালমান শিকদারও জানেন না প্রণয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। তিনি শুধুই জানেন ওনার ছেলে ওনার গুটি কয়েক অংশ বিজনেস সামলাচ্ছে, কিন্তু সেটা যে আকাশ ছুঁয়েছে অনেক আগে, সে সম্পর্কে ওনার বিন্দুমাত্র ধারণা নেই। শুদ্ধের প্রণয়ের মনের পরিস্থিতি বুঝলো, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, দূরে থাক ভাই, প্লিজ দূরে থাক। আমি জানি ও তোকে অনেক ভালোবাসে। তুই দূরে থাকলে আমি চেষ্টা করব যাতে ওকে সব ভুলিয়ে রাখতে। প্রণয় নিঃশব্দে চোখে তাকালো সুদের দিকে। সুদের এত কথার পরিপ্রেক্ষিতে শুধু বলল, মনে আছে ওর জন্মের পর তোকে কোলে নিতে দেইনি, সবসময় সবার থেকে দূরে নিজের বুকে ধরে রেখেছিলাম। আশা ছিল সাদা কাফনে না জড়ানো পর্যন্ত এই বুক থেকে তাকে কাউকে ছিনিয়ে যেতে দেব না। কিন্তু আমার কপালে লিখন দেখ, আল্লাহর মনে হয়তো অন্য কিছু ছিল। তাই তো আজ একেবারে নিঃস্ব, একেবারে সর্বশান্ত হয়ে গেছি আমি, ব্যর্থ হয়ে গেছি সব কিছুতে। কিন্তু দেখ, সব হারিয়েও তুই হঠাৎ করে সব ফিরে পেলি। আমার সব আমি এক নিমেষে হারিয়ে ফেললাম। কিন্তু এগুলোতে আমার আফসোস হবে না, যদি তুই আমার ভালোবাসাকে সর্বোচ্চ ভালো রাখতে পারিস। তুই জানিস ও একদম বাচ্চা, এখনও বাচ্চা। আরও 10 বছরের পরেও আমি চাই সে বাচ্চাই থাকুক, কারণ আমি ওকে ওভাবেই রেখেছিলাম, বাস্তবতা থেকে দূরে, একদম হৃৎপিণ্ডের ভেতরে, যে দুনিয়ার ভয়ঙ্কর রূপ শান্তে জানে না, সম্পর্ক জানে না, একদম অবুঝ অভিমানী। ও
ওকে ওভাবেই রাখবি সব সময়, জানবি ওর আমার কাছে আমার ভালোবাসার আগে আমার সন্তান। কারণ ওকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবেসেছি। তুই জানিস, প্রথমবার ওকে দেখে একটা অদ্ভুত মায়া অনুভব করেছিলাম মনে। ভালোবাসা তো অনেক পরে হয়েছে, তাই কখনো দুঃখ দিবি না। শুদ্ধ স্নান হেসে বলল, ভালো, তুই একাই বেসেছিস। আমি চাই তুইও নিরাপদে থাক আমাদের সাথে, এভাবেই বেঁচে থাক সারা জীবন। শুদ্ধের কথায় হেসে ফেলল প্রণয়, হেসে বলল, এই জীবনে একটা শান্ত অভিশাপ। তুই যে কোনোদিন আমার ভালো দেখতে পারিস না, সেটা আবার প্রমাণিত হলো। তাই বদুয়া দিচ্ছিস নাকি? এত বছরের প্রতিশোধ নিতে যাচ্ছিস? কোনটা? প্রণয়ের কথায় ভ্রু কুঁচকে ফেলল শুদ্ধ। প্রণয়ের কৌতূহল দেখে কৌতূহলী হয়ে পড়ল। তুই কি আমায় বাঁচিয়ে রেখে নিজের সুখের সংসার দেখাতে চাস, নাকি আমার পাপের বোঝা আরও বাড়াতে চাস? এই পৃথিবীতে একদিন বেশি বাঁচা মানে আরও কত মায়ের বুক খালি হওয়া, কত নারীর জীবন নষ্ট হওয়া। আমার একটা দায়িত্ব আছে শুদ্ধ, সেটা থেকে যেদিন মুক্ত পাবো সেদিন আমি নিজেই অসমাপ্ত হয়ে যাব, আত্মসমর্পণ করব। ক্রস ফায়ারিংয়ের প্রয়োজন তো পড়বেই না। প্রণয়ের কথায় আবারও শুদ্ধ অসহায় চোখে তাকালো প্রিয় বন্ধুর দিকে। সত্যি, এই জীবনটা একটা মস্ত অভিশাপ। ঘরে অভিনয়, বাইরে অভিনয়, জীবনে একটা ফোঁটাও মানসিক শান্তি নেই। আর তাও যতটুকু ছিল সেটা তো শুদ্ধই কেড়ে নেবে। বিনিময়ে তাকে আবারও মৃত্যুতুল্য দিন উপহার দেবে। সব দিক থেকে শুধু কাটামুক্ত বিষলতা। 2 বছর আগে সে কত নাটক করে কাঠখড় পরিয়ে প্রহেলিকে বোকা বানিয়েছিল, মিথ্যে বিয়ের নাটক সাজিয়েছিল, যাতে প্রিয় বন্ধুকে সত্যি ওই নাগিনী বিয়ে করতে না হয়। কিন্তু সব ভেবে পুরনো তাই বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শুদ্ধ। সে আবারও প্রণয়ের দিকে চাইল। প্রণয় একের পর এক বোতল খালি করেই যাচ্ছে। যতই খারাপ হোক, সে কখনো চায় না তার বন্ধুর এতটুকুও ক্ষতি হোক। বুকের এক পাশে প্রিয়তাকে থাকলে অন্য পাশে তার ছোটবেলার বন্ধু। কিন্তু নিয়তি আজ তাদের থেকে কোথায় যেন এনে দাঁড় করিয়েছে। মাত্র একটা ষড়যন্ত্র তাদের সারা জীবন যেন তাসের ঘরের মতো উলটপালট করে দিয়েছে। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আছি ধন্যবাদ।